এই বাচ্চারা, কি অবস্থা, কেমন আছো? আমরা গত ক্লাসে পর্যায় সারণীর পর্যাবৃত্ত ধর্মগুলো পড়তেছিলাম বা পড়া শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা তিনটা শেষ করেছিলাম। তো বাকি যে তিনটা আছে আমরা এই তিনটা আজকের ক্লাসে শেষ করব। তো আমাদের আজকের ভিতরে প্রথমে টপিক গুলোর ভিতরে থাকবে হচ্ছে, এক নম্বর হচ্ছে আয়নীকরণ শক্তি, দুই নম্বর ইলেকট্রন আসক্তি, তিন নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমি আবারও বলছি, খুব মনোযোগ সহকারে খাতায় নোট করে ক্লাসটা পড়বা। এটা এখান থেকে 10 মার্ক মাস্টলি আসে, অবশ্যই আসে, বুঝতে পারছি। চলো, আমাদের প্রথম টপিক হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণু থেকে এক মোল পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। ওকে, বুঝছো? এবার আসলে ডেফিনেশন একটু বুঝি। গ্যাসীয় অবস্থায়, আচ্ছা শোনো, গ্যাসীয় অবস্থায় কেন? কোন একটা মৌল থেকে যদি তুমি ইলেকট্রন বের করে আনতে চাও, তাহলে তাকে প্রথমে গ্যাসীয় অবস্থায় নিতে হবে, বুঝতে পারছি? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণু থেকে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় মৌলসমূহ পরমাণু অবস্থায় থাকে, সেখানে পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে আনতে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে, ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে তাকে যে পরিমাণ শক্তি দিতে হবে বা এনার্জি দিতে হবে, তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। সাপোজলি একটু খেয়াল করো, কেউ আমার থেকে কোনো একটা জিনিস নিতে চাচ্ছে জোর করে বা এভাবেই নিতে চাচ্ছে, তাহলে নেওয়ার জন্য সে আমার প্রতি যে তার এনার্জিটা দিতে হবে, যে ফোর্সটা দিতে হবে বা যে শক্তিটা দিতে হবে, সেটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। বুঝতে পারছি? ক্লিয়ার? তো একটা মৌলের ক্ষেত্রেও সেম, একটা মৌলের থেকে যদি তুমি ইলেকট্রন বের করে আনতে তোমায় যেই পরিমাণ শক্তি তাকে দেওয়া লাগবে, সেটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? এখন একটু আমরা যদি একটু হিসাব করি, চলো, উঠে ফেলছো, মুছে ফেললাম, ওকে। এখন পর্যায় সারণীর ক্ষেত্রে যদি আমি একটু ধরি, পর্যায় সারণীর দুইটা অংশ দেখবো আমরা। বাম থেকে ডানে গেলে এই আয়নীকরণ শক্তি কমে না বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে না বাড়ে। কেন কমে, কেন বাড়ে, একটু খেয়াল করো। ধরো আমরা 1 নম্বর গ্রুপে দেখি, এখানে আছে কি, ধরো এখানে আছে সোডিয়াম, তারপর এখানে আছে পটাশিয়াম, এখানে আছে রুবিডিয়াম। ওকে, ধরো উপর থেকে আমি নিচের দিকে যাচ্ছি, তো নিচের দিকে গেলে একটু খেয়াল করো, সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ওকে। তারপর আছে কি, পটাশিয়াম, ওকে। একটু খেয়াল করো, সর্বপ্রথম যেই সকল পর্যাবৃত্তই চাক না কেন, আগে দেখবা হচ্ছে তার যে সাইজ বড় না ছোট, সেটাকে একটু খেয়াল করবা। এখন একটু দেখো, আমরা জানি যে উপর থেকে নিচের দিকে গেলে মৌলসমূহের সাইজ বাড়তে থাকে। ফর এক্সাম্পল ধরো সোডিয়াম, এর ভিতরে 3টা অরবিট আছে, 1টা 2টা 3টা, এর সাইজটা
পটাশিয়ামের সাইজ থেকে ছোট। পটাশিয়ামের 4টা অরবিট, 1টা 2টা 3টা 4টা অরবিট আছে। তো ইলেকট্রন আয়নীকরণ শক্তি বলতেছে যে তার বাইরের থেকে যে ইলেকট্রন বের করে আনতে তাকে যে পরিমাণ শক্তি দিতে হবে। এখন একটু খেয়াল করো কার বেশি শক্তি দেওয়া লাগবে এখানে। এখানে একটা আছে হচ্ছে সোডিয়াম আর একটা আছে পটাশিয়াম। তো এখানে একটু খেয়াল করো এর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের দূরত্ব যত বাড়তে থাকে, নিউক্লিয়াস থেকে বাহিরের অরবিটের ইলেকট্রনের দূরত্ব যত বাড়তে থাকে, তাদের ভিতরকার যে আকর্ষণটা সেটাও কমতে থাকে। কেউ যদি আমার থেকে দূরে চলে যায় তাহলে তার প্রতি আমার যে টান সেটা তো কমে যাবে স্বাভাবিক। সেম ভাবে এই সোডিয়ামটার নিউক্লিয়াসের সাইজ আর নিউক্লিয়াস এবং যে ইলেকট্রনের সাইজ, এটা তার সাইজের উপর নির্ভর করে। এই সোডিয়ামের সাইজ তুলনামূলকভাবে পটাশিয়ামের সাইজের থেকে ছোট। তার কারণে কি হয়, এর বাহিরের যে ইলেকট্রনটা, এই যে বাহিরের যে ইলেকট্রনটা, এটা যে পরিমাণ মানে এটার যে পরিমাণ টান অনুভব করবে নিউক্লিয়াসের প্রতি, তার সে বেশি অনুভব করবে হচ্ছে এই ইলেকট্রনটা। তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে ইলেকট্রন আর এখান থেকে ইলেকট্রন কোনটা বের করতে তোমার সুবিধা হবে বা কোনটা বের করতে তোমার এনার্জি কম দেওয়া লাগবে? অবশ্যই সেটা পটাশিয়ামের, কারণ নিউক্লিয়াস এবং বাহিরের যে ইলেকট্রনটা তার দূরত্ব অনেক বেশি। তো এ থেকে বোঝা যায় কি, যদি কোনো একটা মৌলের সাইজ যদি বৃদ্ধি পায় তার নিউক্লিয়াস এবং বাহিরের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। যদি বৃদ্ধি পায় তাহলে কি করে, নিউক্লিয়াস ওই ইলেকট্রনের প্রতি তত বেশি আকর্ষণ করতে পারে না, ঠিক আছে? যার ফলে কি হয়, বাহিরের ইলেকট্রনটা খুব সহজেই ছেড়ে দিতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাইজ যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি কি হয়, কমে যায়। তাহলে উপর থেকে নিচের যদি যাও তাহলে কি হয়, সাইজ বাড়ে, সাইজ বাড়ে। তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, আয়নীকরণ শক্তি কমবে। বুঝতে পারছি? সাইজ যদি বাড়ে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের দূরত্ব কমবে, দূরত্ব বাড়বে, বাড়ার সাথে সাথে কি হবে, আয়নীকরণ শক্তি কমে যাবে। আর বাম থেকে যখন ডানের দিকে যাবা তখন সাইজ ছোট হইতে থাকে। কি হয়, সাইজ ছোট হয়। সাইজ যদি ছোট হয় তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, বাড়বে। কেন, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কমে যায়। তাহলে আয়নীকরণ শক্তি কমবে। বুঝতে পারছি? এখন পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে একটু খেয়াল করো। পরীক্ষায় কোশ্চেন আসবে যে তোমাকে পিরিয়ডিক টেবিল পুরোটা উঠিয়ে দিবে না, ছোট্ট একটা পিরিয়ডিক টেবিল তোমাকে বানিয়ে দিয়ে দিল ওরা। ধরো একটা পিরিয়ডিক টেবিল, ওকে, হোয়াটএভার, যাই হোক, একটা পিরিয়ডিক টেবিল। তো এখানে ধরো ওয়াই দিছে, এখানে এক্স, এখানে দিছে হচ্ছে ধরো যে, বললো যে পিরিয়ডিক টেবিলটির বা পিরিয়ডিক টেবিলের মৌলসমূহের আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে সাজাও। এখন কিভাবে করবা? ফার্স্টলি কথা মনে রাখবা, তোমাকে আগে সাইজ নির্ণয় করতে হবে, কার বড় কার ছোট। তো এক্ষেত্রে আমি জানি, একটা গত ক্লাসে আমরা টেকনিকে দেখছি যে সাইজ বড়র ক্ষেত্রে সবার নিচে চলে যাব, সবার নিচে যারা আছে তাদের সাইজই বড়। এখন সবার নিচে একের অধিক আছে, 2টা আছে, তো 2টার ভিতরে সবার বাম পাশে যে তার সাইজ বড়, তাহলে সাইজ বড় কার, এক্স এর, তারপরে কে, ওয়াই, তারপরে হচ্ছে কি ছোটকে, এবার উপরের সবচেয়ে ডান পাশে যে আছে তার সাইজ ছোট। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন এটা হচ্ছে কি সাইজের ক্রমানুসারে, এটা হচ্ছে সাইজ বা পারমাণবিক আকার। এখন আসলে আয়নীকরণ শক্তির কিভাবে খেলবো বলতো, আয়নীকরণ শক্তির কি হবে, আয়নীকরণ শক্তির ক্রমানুসার কিভাবে হবে, যার সাইজ ছোট তার নিউক্লিয়াস থেকে বাহিরের বহিঃশক্তির ইলেকট্রনের দূরত্ব কম। কম হওয়ার কারণে বাহিরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অধিক আকর্ষণ থাকে, যার ফলে তার থেকে ইলেকট্রন বের করে নিতে অধিক পরিমাণের এনার্জির প্রয়োজন হয়। তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি, জেড এর বেশি। জেড, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে হচ্ছে এক্স। ক্লিয়ার? ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার। ওকে, এখান থেকে কোশ্চেন মাস্টলি আসবে, একটু ভালো করে খেয়াল করে পড়াশোনা করো। তারপরে হচ্ছে কি আমাদের নেক্সট যে টপিক সেটার নাম হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি একটু খেয়াল করে, ইলেকট্রন আসক্তি কি, একই সেম গ্যাসীয় অবস্থায়
অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে বা কোনো মৌলের পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে ইলেকট্রন পরমাণুতে এটা বিপরীত হবে, পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে ইলেকট্রন আসক্তি বলে। ওই মৌলের ইলেকট্রন আসক্তি, ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। একটু খেয়াল করো, এখানে কিন্তু এনার্জি নির্গত হবে আর ওটাতে এনার্জি দেওয়া লাগছে বাহিরে থেকে, বুঝতে পারছো? এখন এখানে বলতেছে যে গ্যাসীয় অবস্থায় কোন পরমাণুতে যদি তুমি ইলেকট্রন প্রবেশ করাতে চাও তাহলে কি হবে, ওই মৌলটা এক ধরনের শক্তি নির্গত করবে, যে পরিমাণ শক্তি নির্গত করবে ওইটাই হচ্ছে ওইটার ইলেকট্রন আসক্তি, বুঝতে পারছো? আর একটু খেয়াল করো, ভালো করে বুঝাচ্ছি। যেমন ধরো ক্লোরিন, সাপোজলি ক্লোরিন, ওকে, ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন তাকে গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়ন নেবে। এখন তাকে এই যে একটা ইলেকট্রন তার ভিতরে প্রবেশ করাইছে, অর্থাৎ প্রবেশ করাতে সে যে শক্তি নির্গত করবে এটাই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, বুঝতে পারছি? ক্লিয়ার? এখন ইলেকট্রন আসক্তির পর্যাবৃত্ত ধর্ম আমরা কিভাবে দেখবো একটু খেয়াল করো। যদি একটু খেয়াল করো, যদি সাইজ ছোট হয় তাহলে কি হয়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। যদি সাইজ বড় হয় ইলেকট্রন আসক্তি কমে যায়। কেন? সেম একই কারণ। ওই যে নিউক্লিয়াস থেকে কি হয়, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, তার বাহিরের শক্তি স্তরের যে ইলেকট্রন বা বাহিরের যে ইলেকট্রন নতুন করে তুমি এখানে ইলেকট্রন অ্যাড করবা, তাহলে কি হবে, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রন গুলাকে ভিতরের দিকে টানবে নাকি? এখন যে সাইজ ছোট তার নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটার দূরত্ব কম হলে কি হবে, নিউক্লিয়াসটা এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানতে পারবে বা নিজের দিকে বেশি করে আকর্ষণ করতে পারবে, যার ফলে কি হবে, ওই মৌলটা স্টেবল হওয়ার চেষ্টা করবে। আর যার সাইজ বড় তার নিউক্লিয়াস থেকে বাহিরের যে ইলেকট্রন, মানে তুমি যে ইলেকট্রন গুলা দিবা তার দূরত্ব বাড়বে, সাইজ বৃদ্ধির সাথে সাথে দূরত্ব বাড়বে, কারণ ইলেকট্রন বাহিরে অরবিটে প্রবেশ করবে। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব ইনক্রিজ হওয়ার সাথে সাথে কি হয়, তার ইলেকট্রন আসক্তিটাও কমতে থাকবে। বুঝতে পারছি কেন কমতে থাকবে, কারণ নিউক্লিয়াস থেকে এবং ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি হওয়ার কারণে ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস সহজে নিতে পারবে না বা আকর্ষণ করতে পারবে না, যার ফলে কি হবে, ওইটার ইলেকট্রন আসক্তি কমে যাবে, ইলেকট্রন আসক্তি কি হবে, কমে যাবে। ওকে, এখন একটু খেয়াল করো, উপর থেকে আমরা জানি যে পর্যায় সারণী যদি উপর থেকে নিচের দিকে যায় তাহলে সাইজ বাড়ে, তাহলে কি হবে, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, কমবে নাকি? সাইজ বাড়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তি কমবে। সেম সাইজ যদি পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যাও তাহলে সাইজ ছোট হতে থাকে, তাহলে সাইজ যদি ছোট হইতে থাকে তাহলে ইলেকট্রন আসক্তি কি হবে, বাড়বে।
সরি, ওটা বাড়বে। সাইজ ছোট হতে থাকলে ইলেকট্রন শক্তি বাড়বে। বুঝতে পারছি? তাহলে সোজা কথা, দুইটার একটু খেয়াল করো। যদি আয়নীকরণ শক্তির কথা হয়, তাহলে যদি পর্যায় সারণীর উপর থেকে যদি তুমি নিচের দিকে যাও, তাহলে কি হয়, নিউক্লিয়াস থেকে বাহিরের যে ইলেকট্রন তার দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেলার কারণে সে বাইরে যে ইলেকট্রনটা সেটা সহজেই ছেড়ে দিতে পারে। তো সহজে যদি ছেড়ে দিতে পারে তাহলে তার আয়নীকরণ শক্তি কমবে। অর্থাৎ সাইজ বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি কমতে থাকে। তাহলে উপর থেকে যখন নিচের দিকে যাবা আয়নীকরণ শক্তি কমবে, বাম থেকে যখন ডানে যাবা সাইজ ছোট হতে থাকে পরমাণুর, তাহলে সাইজ যদি ছোট হতে থাকে তাহলে কি আয়নীকরণ শক্তি বাড়বে। আর ইলেকট্রন শক্তির ক্ষেত্রে কি একই সেম, উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বৃদ্ধি পেতে থাকে, নিউক্লিয়াস থেকে বাহিরের ইলেকট্রন দূরত্ব কমে যায়, দূরত্ব সরি বৃদ্ধি পেতে থাকে, যার ফলে নিউক্লিয়াসটা ওই বহিরের যে ইলেকট্রনটা আসবে তা কি করতে সহজে সে গ্রহণ করতে পারে না, তার মানে তার ইলেকট্রন শক্তি কমে যায়। আর বাম থেকে ডানে গেলে সাইজ ছোট হতে থাকবে, তাহলে বাম থেকে ডান যদি সাইজ ছোট হতে থাকে তাহলে তার নিউক্লিয়াস এবং বাহিরের ইলেকট্রনের দূরত্ব কমে যায়। কমলে কি হয়, নিউক্লিয়াসটা বাহিরের ইলেকট্রনকে খুব সহজে আকর্ষণ করতে পারে, যার ফলে কি হয় তার ইলেকট্রন যে আসক্তি সেটা বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয়, কমে, বাম থেকে ডানে গেলে বাড়ে। ওকে, ওকে, আজকে আমাদের এই দুইটা টপিকই থাক, আগামী ক্লাসে আমরা তড়িৎ যন্ত্র একটু দেখিয়ে দিব। ওকে, ক্লিয়ার।